প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের অনলাইন ক্লাস কার্যক্রম চলমান। এমন অবস্থায় আমরা অংশীদারি কারবারের সৃজনশীল সমস্যার সমাধান করছিলাম। আমাদের সমস্যা 1, 2, 3 এই 3টি অঙ্কের সৃজনশীল সমস্যার সমাধান ইতোমধ্যে শেষ হয়েছে। আজকে আমরা 4 নম্বর সমস্যার সমাধান করব। 4 নম্বর উদ্দীপক আমাদের আছে অবন্তী, শ্রাবন্তী ও সাথী। অবন্তী, শ্রাবন্তী, সাথী এই সমস্যাটি আমরা সমাধান করব। অবন্তী, শ্রাবন্তী এবং সাথী যে উদ্দীপকটি আছে এটির সমাধান আজকে আমরা করব। অবন্তী, শ্রাবন্তী এবং সাথী। তোমরা উদ্দীপকটা দেখার পরেও আমি মুখে একবার বলে দেওয়ার চেষ্টা করব, তোমরা লক্ষ্য করো। উদ্দীপকে বলা আছে অবন্তী, শ্রাবন্তী এবং সাথী যথাক্রমে 5:2:1 অনুপাতে ব্যবসায়ের 3 জন অংশীদার। 2015 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল অবন্তী 90,000 টাকা, শ্রাবন্তী 80,000 টাকা ও সাথী 50,000 টাকা। চুক্তি অনুযায়ী প্রত্যেক অংশীদার মূলধন ও উত্তোলনের উপর 5% হারে সুদ পাবে। ব্যবসায়ের সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য সাথী প্রতি মাসে 1,000 টাকা করে বেতন পাবে। 2015 সালের 1 জুলাই অবন্তী 20,000 টাকা ব্যবসায় অতিরিক্ত মূলধন সরবরাহ করে। শ্রাবন্তী ও সাথীর মূলধনের সুদ যথাক্রমে 4,000 ও 2,500 টাকা ধার্য হয়। বছরের সম্ভাব্য মুনাফার আশায় অবন্তী 15,000 টাকা, শ্রাবন্তী 12,000 টাকা ও সাথী 9,000 টাকা ব্যবসায় হতে উত্তোলন করে। সাথীর বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয়গুলো সাধন করার পূর্বে 2015 সালের 31 ডিসেম্বর সমস্ত বছরের ব্যবসায় নিট লাভের পরিমাণ দাঁড়ায় 1,12,500 টাকা। কদাকে চেয়েছে অবন্তীর মূলধনের সুদ নির্ণয় করো। খদাকে চেয়েছে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। গদাকে অংশীদারগণের মূলধন হিসাব প্রস্তুত করো। আমি সমাধানে যাওয়ার পূর্বে তোমাদের একটি বিষয় সম্পর্কে অবগত করব। আমাদের অঙ্কে উদ্দীপকে যদি কখনো বলা থাকে অংশীদারদের বেতন ডেবিট করার পর, চার্জ করার পর কারবারের নিট লাভ নির্দিষ্ট পরিমাণ টাকায় উপনীত হয়, সেক্ষেত্রে অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করার ক্ষেত্রে বেতনের টাকা লাভ লোকসান আবন্টন হিসাবে দেখানো যাবে না। তাহলে আমরা লাইনটা লিখতে চাচ্ছি, বেতনের ক্ষেত্রে যদি বলা থাকে বেতন ডেবিট, চার্জ ও হিসাব ভুক্ত করার পর নিট লাভ, তাহলে বেতনের টাকা আবন্টন হিসাবে যাবে না। আমি রিপিট করছি, বেতনের ক্ষেত্রে যদি বলা থাকে বেতন ডেবিট, চার্জ ও হিসাবভুক্ত করার পর নিট লাভ
এক নিট লাভ এত টাকায় উপনীত হয়, সাপোজ 1,00,000 টাকায়, 1,00,000 টাকায় উপনীত হয়। রিপিট করছি, বেতন ডেবিট চার্জ, বেতন ডেবিট, এখানে কমা ব্যবহার না করে বেতন ডেবিট চার্জ ও হিসাবভুক্ত করার পর নিট লাভ 1,00,000 টাকায় উপনীত হয়। তাহলে তাহলে বেতনের টাকা আবন্টন হিসাবে যাবে না, তবে মূলধন হিসাবে দেখাতে হবে, তবে টাকাটি মূলধন হিসাবে দেখাতে হবে। এরপর আমরা চলে যাচ্ছি অবন্তির মূলধনের সুদ নির্ণয়ের জন্য। আমাদের কাছে পদ আগে চেয়েছে অবন্তির মূলধনের সুদের পরিমাণ নির্ণয় করো। তাহলে সেই ক্ষেত্রে ক নং সমস্যার সমাধান, অবন্তির মূলধনের সুদ। আমরা ছক তৈরি করছি, হিসাব নিকাশ টাকা, হিসাব নিকাশ টাকা ছক তৈরি করার পরে আমরা এখানে রোমান সংখ্যার 1 দিয়ে লিখছি, প্রারম্ভিক মূলধন 2 দিয়ে লিখছি অতিরিক্ত মূলধন। আমরা লক্ষ্য করি তার প্রারম্ভিক মূলধন ছিল 90,000, 90,000 টাকা ছিল প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন ছিল 20,000 টাকা। 90,000 20,000 দুটি টাকার উপরই 10% সুদ হবে। বছরের মাঝামাঝি সময় এটা গুণ 6 বারে দেবো। এখানে 90,000 টাকা 10% করলে 9,000 টাকা, 20,000 টাকার পর 10% করলে 2,000, গুণ 6 ভাগ 12, টাকার পরিমাণ হবে 1,000। তাহলে আমাদের মোট অবন্তির মূলধনের সুদের পরিমাণ হলো 10,000 টাকা। আমাদের অলরেডি ক অংশের সমস্যার সমাধান শেষ হলো। আমরা দেখো এখন হোয়াইট বোর্ডে লক্ষ্য করছি আমাদের খ অংশের সমাধান। খ অংশে আমাদের কাছে লাভ লোকসান আবন্টন হিসাব চেয়েছে। আমরা এই লাভ লোকসান আবন্টন হিসাবের ক্ষেত্রে পূর্বে থেকে অবগত কারবারে ক্রয় এবং বিক্রয় থেকে অর্জিত নিট লাভ অংশীদারদের হাতে তুলে দেওয়ার পরে তার থেকে অংশীদারদের অন্যান্য আয় যদি কিছু থাকে বা অন্যান্য কোনো রকমের আয় যদি থাকে সেটা যোগ হয় এবং ব্যয়গুলিকে বাদ দিয়ে অবশিষ্ট টাকা অংশীদারদের ভিতর বন্টন হয়। তবে এখানে সেক্ষেত্রে লক্ষ্য করি যে উত্তোলন এবং উত্তোলনের সুদকে আয় হিসাবে গণ্য করা হয়। মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ এই জাতীয় দফাগুলি
বাদ যায়, অর্থাৎ আয় দফা থেকে ব্যয় দফা বাদ দেওয়ার পর অবশিষ্ট টাকা অংশীদারদের ভিতর চুক্তির শর্ত অনুসারে অর্থাৎ মুনাফা বন্টন অনুপাত অনুসারে বন্টন করে দেওয়া হয়। আমরা হোয়াইট বোর্ডে লক্ষ্য করি, দেখো আমাদের সবচেয়ে প্রথমে লেখা হয়েছে অবন্তী, শ্রাবন্তী ও সাথীর লাভ লোকসান আবন্টন হিসাব 2015 সালের 31 ডিসেম্বর তারিখের জন্য ছক পূর্বের নয়, এক ধাপ বিশিষ্ট লাভ লোকসান আবন্টন হিসাব। উত্তোলনের সুদ অবন্তী 15,000 টাকা সারা বছর ধরে উত্তোলন করেছে। এই উত্তোলনের উপর 5% সুদ ধার্য হবে। আমরা আগে থেকে জানি সারা বছর ধরে উত্তোলনের কথা বলা থাকলে গড় হারে উত্তোলনের উপর 6 মাসের সুদ নিতে হয়। এর জন্যে 15,000 গুণ 5% গুণ 6 ভাগ 12 করে 375 টাকা পাওয়া গেছে। অনুরূপভাবে শ্রাবন্তী এবং সাথীর উত্তোলনের সুদ নির্ণয় করা হয়েছে, যেখানে মোট উত্তোলনের সুদের পরিমাণ 900 টাকা। আমার পূর্বের কথা অনুসারে নিটলাভের উদ্ধৃতের সাথে উত্তোলনের সুদ 900 টাকা যোগ হবে আর পজিটিভ দফা হিসাবে দেখাতে হবে। মূলধনের সুদ অবন্তী, দেখো আমরা ক নম্বরের সমস্যার সমাধান যখন করেছি তখন 90,000 গুণ 10% আমি দিয়েছিলাম। এটা ভুল ছিল, কারণ আমাদের উদ্দীপকে মূলধন এবং উত্তোলনের উপর 5% সুদ ধার্য করার কথা বলা আছে। আমি সেখানে 10% ধরে হিসাবভুক্ত করাই ক অংশের উত্তর হিসাবে আমাদের 10,000 টাকা আমরা পেয়েছি। তো আসলে ক অংশের সঠিক যে সমাধান হবে এটা তোমরা এখানে দেখছো, তোমরা একটু নিজেরা পরবর্তীতে ঠিক করে নিও। মূলধনের সুদ অবন্তীর যে সূত্র এখানে দেখানো হয়েছে এটাই ক অংশে দেখানো উচিত ছিল। শ্রাবন্তী 80,000 গুণ 5% টাকার পরিমাণ 4,000, সাথী 50,000 গুণ 5% টাকার পরিমাণ 2500, মোট মূলধনের সুদের পরিমাণ 11,500, যেটা ব্যয় দফা হিসেবে বাদ যাবে। আমরা নেগেটিভ ফিগার দিয়েছি, এর জন্য 1,12,500 যোগ 900, তার থেকে বাদ দেওয়া হচ্ছে 11,500। ফলাফল হিসাবে আমাদের হাতে পাওয়া গেল 1,01,900। এই 1,01,900 টাকা অবন্তী, শ্রাবন্তী এবং সাথী নামক 3 জন অংশীদারের ভিতর বন্টন হবে। মুনাফা বন্টন অনুপাতটা এখানে দেওয়া আছে 5:2:1। এর জন্য আমরা জানি অনুপাতগুলিকে যোগ করতে হয়, অর্থাৎ 5-এর সঙ্গে 2 যোগ করলে 7, 7-এর সঙ্গে 1 যোগ করলে 8। এজন্যে অবন্তীর ক্ষেত্রে লেখা হয়েছে 5-এর 8, শ্রাবন্তী 2-এর 8, সাথী 1-এর 8। আমরা প্রত্যেক অংশীদারের জন্য ভিন্ন ভিন্ন রূপে মুনাফার অংশ পেয়ে গেলাম এবং এর মাধ্যমে আমাদের লাভ লোকসান আবন্টন হিসাবের পরিসমাপ্তি ঘটল। আমরা চলে যেতে চাচ্ছি অংশীদারগণের মূলধন হিসাবে। তোমরা অংশীদারগণের মূলধন হিসাবে ছক জানো, ছক প্রস্তুত করো। আমরা সমাধানটি উপস্থাপন করছি। আমরা মূলধন হিসাবে লক্ষ্য করছি অংশীদারগণের মূলধন হিসাব পরিবর্তনশীল পদ্ধতি। গতদিন আমি তোমাদের এই পরিবর্তনশীল পদ্ধতির ব্যাখ্যাটা দিয়েছিলাম। সেক্ষেত্রে আমার কথা ছিল 2015 সালের 1 জানুয়ারি বা জানুয়ারি 1 তারিখে অবন্তীর প্রারম্ভিক মূলধন 90,000 টাকা ছিল।
অবন্তী প্রারম্ভিক মূলধন 90,000 টাকা ছিল, কিন্তু হিসাব বছর শেষে বা হিসাবকাল শেষে আমরা দেখলাম তার মূলধনের পরিমাণ হলো 1,63,313 টাকা। অর্থাৎ তার যে পরিমাণ মূলধন নিয়ে ব্যবসা শুরু ছিল তার থেকে মূলধনের পরিমাণ বেড়ে গেল, কোনো কোনো ক্ষেত্রে কমে যেতে পারে, তবে এমন ঘটনা খুব কম। তো মূলধনের পরিবর্তন হয়, এজন্য আমরা একে পরিবর্তনশীল পদ্ধতি বলছি। তো তোমরা লক্ষ্য করো, প্রারম্ভিক মূলধন হিসাবে লেখা হলো 90,000, 80,000, 50,000। পহেলা জুলাই আর জুলাই 1 তারিখে অবন্তী 20,000 টাকা অতিরিক্ত মূলধন এনেছিল, যেটাকে আমরা নগদান হিসাব বলে অবন্তীর ঘরে দেখালাম। উদ্দীপকে বলা আছে, সম্ভাব্য মুনাফার প্রত্যাশায় অবন্তী, শ্রাবন্তী এবং সাথী তারা 15,000 টাকা, 12,000 টাকা এবং 9,000 টাকা উত্তোলন করেছে। এই উত্তোলনের টাকা তাদের গ্রহণ তারা পাবে না, অর্থাৎ তাদের টাকার থেকে বাদ হবে। এজন্য উত্তোলন হিসাবে প্রদত্ত টাকাটাকে আমরা বিয়োগ চিহ্ন আর নেগেটিভ ফিগার আকারে দেখিয়েছি। উত্তোলনের সুদ তোমরা লাভ লোকসান আবন্টন হিসাবেও দেখেছ। একই ঘটনা এখানে ঘটানো হলো। মূলধনের সুদ তাদের জন্য আয়, এই জন্য এটা পজিটিভ ফিগার হয়। 5,000, 4,000, 2,500 মুনাফার অংশ তাদের মূলধন বৃদ্ধিতে সহযোগিতা দেয়, এর জন্যে এটাও যোগ হয়। তাই মুনাফার অংশকে এখানে পজিটিভ ফিগার হিসেবে দেখানো হয়েছে। বেতন সাথীর ঘরে 12,000 টাকা দেখানো হলো। বেতনের ক্ষেত্রে আমরা একটা বিষয় মনে করছি, এই উদ্দীপকে বলা ছিল বেতন হিসাবভুক্ত বেতন ডেবিট করার পর এবং উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে কারবারের নিট লাভ 1,20,500 টাকায় উপনীত হয়। এই জন্য বেতনের টাকা লাভ লোকসান আবন্টন হিসাবে দেখানো হয়নি, কিন্তু মূলধন হিসাবে দেখাতে হবে। এজন্যে আমরা আবন্টন হিসাবে বেতনের টাকা দেখানোর থেকে বিরত ছিলাম। এখানে 12,000 টাকা মূলধনের হিসাব প্রস্তুতের ক্ষেত্রে সাথীর ঘরে দেখালাম। পরবর্তীতে যোগ বিয়োগ করলে সমাপনী উদ্ধৃত পাওয়া গেল। তাহলে আমরা দেখছি আসলে ঘটনাগুলো কিছুই জটিল ছিল না, এটা মূলত অনুশীলন নির্ভর বিষয়। তোরা সমাধানটা সবাই নিয়ে নিয়েছ। ধন্যবাদ দেওয়ার আগে তোমাদের নিয়মিত ক্লাসের অংশগ্রহণ এবং এ সম্পর্কে ফিডব্যাক আমাকে অনুপ্রাণিত করেছে, বেশ উৎসাহ পাচ্ছি। তো তোমরা এটা নিয়মিত অনুসরণ করো। বিশেষত আজকের ক্লাসটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত অনুসরণ করে ক্ষুদ্রতম উপকৃত হলে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। এই বিজয়ের মাসে একটি চমৎকার তারিখে 12/12/2020 তারিখের অনলাইন ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো।